লিয়াম রোজনিয়রকে নিয়ে এসেছে চেলসি। আপনারা সবাই জানেন ভদ্রলোক স্ত্রাসবুর্গের ম্যানেজার ছিলেন, ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গ, যারা কিনা কাইন্ড অফ চেলসির সিস্টার কনসার্ন ক্লাব। আমার মনে হয় না ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আভরাম গ্রান্টের পরে চেলসি এত লো প্রোফাইলের একটা ম্যানেজার এর আগে কখনো নিয়ে এসেছে। তাদের সাবেক খেলোয়াড়দের কথা যদি আমরা বাদ দিই, এমন এক কোচ যিনি কিনা ইউরোপের শীর্ষ ৪ লিগের কোনো ক্লাবে ম্যানেজার হওয়ার বা হেড কোচ হওয়ার যার পূর্ব অভিজ্ঞতা ছিল না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ারও পূর্ব অভিজ্ঞতা ছিল না, এমন একজন কোচকেই, এমন একজন লোককেই কোচ হিসাবে নিয়ে এসেছে চেলসি। এখন লিয়াম রোজনিয়রের আন্ডারে চেলসি কেমন খেলতে পারে, স্ত্রাসবুর্গই বা কিভাবে খেলতো, রোজনিয়রের স্ত্রাসবুর্গের মেইন বৈশিষ্ট্য কী ছিল, সে সকল বৈশিষ্ট্যগুলো তিনি চেলসিতে ভালো মতো নিয়ে আসতে পারবেন কিনা, এটার জন্যই আজকের এই ভিডিও, দেখে নেওয়া যাক। লিয়াম রোজেনিয়র যে নির্দিষ্ট কোনো একটা ফরমেশনেই দলকে সবসময় খেলান সেটা কিন্তু বলা যাবে না। প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী এভাবে 4 ম্যান ব্যাকলাইনে, কখনো কখনো 4-2-3-1 বা 3 ম্যান ব্যাকলাইনে, এরকম কখনো কখনো 3-4-3 বা 3-5-2 এরকম ছকে কিন্তু তার স্ত্রাসবুর্গ খেলে থাকে। নিজেদের পায়ে যখন বল থাকে তখন সেটা অনেকটা এরকম 3-2-5-এ রূপ নেয়, বা কখনো কখনো যদি এমন হয় যে না, প্রতিপক্ষ একটু বেশি দুর্বল, তখন দেখা যায় যে আরও একজন সামনে আক্রমণে যোগ দিয়ে ছকটাকে অনেকটা 3-1-6-এ রূপান্তরিত করে। আবার তাদের পায়ে যখন বল থাকে না তখন তারা একদম প্রপার এরকম 4-4-2 একটা ছকে নেমে আসে। মজার ব্যাপার হলো গোলকিপার মাইক প্যান্ডার্স অবিশ্বাস্য লেভেলের হাইলাইনে খেলে থাকেন। দেখা যায় স্ত্রাসবুর্গের পায়ে যখন বল থাকে তখন ডিফেন্ডাররা এভাবে অনেকটা সরে এসে প্যান্ডার্সের জন্য জায়গা বানিয়ে দেন, যাতে তিনি উপরে উঠে এসে অনেকটা সেন্টার ব্যাকের মতো খেলা শুরু করে দেন। ফলে আউটফিল্ডের একজন খেলোয়াড় আরও সামনে খেলার সুযোগ পান অনেকটা এভাবে। স্ত্রাসবুর্গের আরেক গোলকিপার জর্জে পেত্রোভিচ, যিনি কিনা পেন্ডার্সের মতোই চেলসি থেকে ধারে খেলতে এসেছিলেন, তিনি অবশ্য এতটা হাইলাইনে খেলতেন না যতটা না পেন্ডার্স খেলেন এভাবে। তবে পেছন থেকে শর্ট বিল্ড আপে খেলার ন্যাক তখনও ছিল রোজেনিয়রের। পরিস্থিতি যাই হোক না কেন, একদম ঠেকায় না পড়লে গোলকিপারের পা থেকে লং বল দিয়ে বিল্ড আপ করার চেষ্টা করে না রোজেনিয়রের দল, তারা শর্ট পাসেই খেলে থাকে। এটার পেছনে একটা কারণ হতে পারে যে স্ত্রাসবুর্গের যারা সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলেন তারা কেউই বল প্লেয়িং নয়, যে কারণে মাইক পেন্ডার্স যেহেতু বল প্লেয়িং একজন গোলকিপার, তাই তিনি একজন সুইপার কিপার হিসাবে সামনে চলে আসেন এবং দলের ইনিশিয়াল বিল্ড আপে সাহায্য করে থাকেন। আবার লিগ ওয়ানের ক্লাবগুলো সচরাচর অতটা হাই প্রেস করে অভ্যস্ত নয়, যে কারণে স্ত্রাসবুর্গের ডিফেন্সকে হয়তোবা অত বেশি প্রেসিং সহ্য করতে হয় না, তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেন্ডার্স সামনে চলে আসেন। কিন্তু চেলসিতে নিশ্চিতভাবেই গোলকিপারকে এত উপরে রেখে বিল্ড আপ করতে পারবেন না রোজেনিয়র। এর পেছনে মেইন কারণ দুইটা। এক নম্বর কারণ হলো গোলকিপার রবার্ট স্যানচেজ ইজ নট আ বল প্লেইং গোলকিপার অ্যাট অল। আর আরেকটা কারণ হলো প্রিমিয়ার লিগে প্রায় প্রত্যেকটা দলের ফরওয়ার্ডরাই অফ দ্য বল সিচুয়েশনে প্রচণ্ড কাউন্টার প্রেস করে বল ছিনিয়ে নিতে চান, যে কারণে গোলকিপার চাইলেও পেন্ডার্সের মতো এভাবে সামনে এসে একটা সিউডো সেন্টার ব্যাকের ভূমিকা নিতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিপক্ষের স্ট্রাইকাররা দুর্দান্তভাবে প্রেস করে তার পা থেকে বলটা কেড়ে নিয়ে এসে একটা বেমক্কা গোল করে বসতে পারেন। স্যানচেজ লং বল দিয়েই আক্রমণ শুরু করেন মূলত। এক্ষেত্রে রোজনিয়রের অ্যাপ্রোচটা কেমন হয় সেটা দেখার আগ্রহ থাকবে। আর স্যানচেজকে দিয়ে যদি কোনো কাজ না হয়, সেক্ষেত্রে মৌসুমের শেষ পর্যন্ত যদি রোজনিয়রের চাকরি থাকে, তাহলে ধারে থাকা পেন্ডার্সকে দলে ফিরিয়ে মেইন গোলকিপার বানিয়ে ফেলতেই পারেন রোজনিয়র। তবে স্যানচেজকে দিয়ে যদি একেবারেই বল প্লেইং করানো না যেতে পারে, সেখানে একটা ইন্টারেস্টিং কাজ করতে পারেন রোজনিয়র। দলের ক্যাপ্টেন রিস জেমস এক্ষেত্রে তাকে সাহায্য করতে পারেন। পেছন থেকে বিল্ড আপের জন্য তিনি এভাবে নিচে নেমে আসতে পারেন, সেটা থার্ড সেন্টার ব্যাক হিসেবে হোক বা ফুল ব্যাক হিসাবে। এনজো মারেস্কার আমলে ডিফেন্সে লেভাই কলওয়েল ইনজুরির জন্য না থাকার কারণে চেলসিকে বেশ সমস্যায় পড়তে হয়েছে। এখনও সেই সমস্যাটাই লিয়াম রোজনিয়রকেও ফেস করতে হবে, তাই পেছন থেকে বিল্ড আপটাকে স্মুথ করার জন্য এই সকল জোনে রিস জেমস নেমে আসতেই পারেন। পায়ে যখন বল থাকে তখন মূলত দুই সেন্টার ব্যাক এভাবে স্প্লিট হয়ে গোলকিপারকে সামনে উঠে আসার জন্য সাহায্য করে দেন, এবং সেই গোলকিপারের শর্ট পাসিংয়ে যেন কোনো সমস্যা না হয় এজন্য এইভাবে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার নিচে নেমে এসে ক্লোজ প্রক্সিমিটিতে শর্ট পাসিংয়ের অপশন সৃষ্টি করে থাকেন। এভাবে গোলকিপার 2 বা 3 ডিফেন্ডার আর 2-3 জন মিডফিল্ডার নিচে আসার মাধ্যমে প্রতিপক্ষের প্রেসকে অ্যাট্রাক্ট করেন, অর্থাৎ এইভাবে তারা প্রতিপক্ষকে আহ্বান জানান যে তোমরা উপরে উঠে চলে এসো। আর প্রতিপক্ষ যদি উপরে উঠে চলে আসে, তার মানে তার পেছনে স্পেস ক্রিয়েট হওয়া, আর প্রতিপক্ষের পেছনে ক্রিয়েট হওয়া সেই স্পেস এক্সপ্লয়েট করে রান মেক করেন একজন স্পিডি স্ট্রাইকার। আর সেই রান বা মুভমেন্ট লক্ষ্য করে স্ত্রাসবুর্গের সেন্ট্রালি থাকা কোনো বল প্লেয়ার, সেটা সেন্ট্রাল মিডফিল্ডারও হতে পারে বা সেন্ট্রাল ডিফেন্ডারও হতে পারে, এই সকল জোনগুলো থেকে সরাসরি থ্রু বল দেন। থ্রু বল দেওয়ার মেইন দায়িত্বটা থাকে ভ্যালেন্তিন বার্কোর উপরে। আর স্পিডি স্ট্রাইকারের ভূমিকায় মূলত থাকেন হোয়াকিন প্যানিচেলি বা ইম্যানুয়েল এমেঘা। এমেঘা এই কাজটা বেশি ভালো করতে পারেন, প্যানিচেলি অত ভালো করতে পারেন না, কিন্তু যখনই থাকেন তখনই এই কাজটা করার চেষ্টা করেন এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করেন।
চেলসিতে এই কাজটা করার জন্য সবচেয়ে উপযুক্ত স্ট্রাইকার বর্তমানে লিয়াম ডেলাপ, যিনি হাল সিটিতে ধারে খেলার সময় রোজনিয়ারের অধীনেই খেলেছেন। আর সামনের মৌসুম পর্যন্ত যদি রোজনিয়ার টিকতে পারেন আর ডেলাপকে দিয়ে যদি এই কাজটা না হয়, তাহলে ইম্যানুয়েল এমেঘা তো আছেনই, তাকে চেলসি এর মধ্যেই কিনে ফেলেছে স্ট্রাসবুর্গ থেকে। সামনের সিজন থেকে উনি চেলসিতে জয়েন করছেন। পেছন থেকে ডিফেন্স স্প্লিটিং ওইসব থ্রু বল দেওয়ার জন্য মূল দায়িত্বটা আই হোপ এনজো ফার্নান্দেসকে দেওয়া হবে। এনজো ফার্নান্দেস এই সকল জোন থেকে তখন সামনে দেলাপের উদ্দেশ্যে বলগুলো পাঠাতে পারেন। আবার স্ট্রাসবুর্গ যখন আক্রমণ করার উদ্দেশ্যে বল নিয়ে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে প্রবেশ করে, তখন 1-2 জন সেন্ট্রাল মিডফিল্ডারও বক্স বরাবর লেট রান মেক করেন, যাতে উইং পজিশনগুলো থেকে আসা এই সকল জোনগুলো থেকে আসা কাটব্যাক বা ক্রসগুলো অ্যাটাক করে গোল করা যেতে পারে। এনজো মারেস্কার অধীনে এনজো ফার্নান্দেস দেখিয়েছিলেন যে এই সকল লেট রানস মেক করার ক্ষেত্রে তিনি কতটা দক্ষ, তিনি কত দুর্দান্ত বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় এই সকল কাজ ভালো মতো করতে পারেন। আর তাকে যদি ধরেন এরকম বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকাতে লিয়াম রোজনিয়া যদি না খেলাতে চান, তাকে যদি এই সকল জোনগুলোতে রেখে ওই থ্রু বল দেওয়ার দায়িত্ব যদি দেওয়া হয়, সেক্ষেত্রে লেট রানসগুলো কে মেক করবেন? সেক্ষেত্রে দায়িত্বটা পালন করতে পারেন অ্যান্দ্রে স্যান্টোস। এই ধরনের বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায়, লেট রানস মেক করার ভূমিকায়, নিজেদের কাটব্যাক বা ক্রস থেকে অ্যাটাক করে এই ধরনের জোনগুলো থেকে গোল করার ভূমিকায় অ্যান্দ্রে স্যান্টোস যে কতটা দক্ষ, এটা উনি গত সিজনেই দেখিয়েছেন যখন তিনি লিয়াম রোজনিয়ারের আন্ডারেই স্ট্রাসবুর্গে খেলতেন। তবে আমার ধারণা শুরুতে এনজো ফার্নান্দেসকে এরকম বক্স টু বক্স ভূমিকাতেই খেলানো হবে, অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের মতো বা অ্যাটাকিং মিডফিল্ডারের মতো এনজো মারেস্কা তাকে যে ধরনের ভূমিকাতে খেলানোর চেষ্টা করতেন, অ্যাটলিস্ট যদি 3-4-3 ফরমেশনে দলকে খেলানো হয়। তবে দীর্ঘ মেয়াদের কথা যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমি বলবো এনজো ফার্নান্দেস পিছিয়ে যদি চলে আসেন এবং এখানে সামনে যদি চলে আসেন এস্তেভাও উইলিয়ান, তাহলে লিয়াম ডেলাপের পেছনে 2 জন নাম্বার 10-এর ভূমিকায় দীর্ঘমেয়াদে এস্তেভাও এবং কোল পালমার খেলতে পারেন। লিয়াম রোজনিয়ারের দলগুলোতে 2 উইং থেকে এভাবে উইডথ মেনটেন করার দায়িত্ব থাকে মূলত উইং ব্যাক আর ফুল ব্যাকদের। এনজো মারেস্কা যেখানে অনেক ম্যাচেই ফুল ব্যাক বা উইং ব্যাকদের ইনভার্ট করাতেন বা প্রপার সেন্ট্রাল মিডফিল্ডে খেলাতেন, লাইক মালো গুস্তো বা রিস জেমস বা কখনো কখনো মার্ক কুকুরিয়াকেও কিন্তু কিছু কিছু ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হতো। রোজনিয়ারের আমলে ওরকমটা হবে বলে আমার কাছে অন্তত মনে হয় না। সেক্ষেত্রে দেখা যাবে যে 2 জন উইং ব্যাকই এরকম প্রপারলি উইং ব্যাকের মতো উইডথ মেনটেন করছেন। ডান দিকের এই সকল জোনগুলোতে দেখা যেতে পারে মাল্লো গুস্তোকে, মূলত তিনি যদি না খেলেন তাহলে অফকোর্স রিস জেমস তো আছেনই। আর বাম দিকের এই সকল জোনগুলোতে আমার কাছে মনে হয় আপাতত খেলার জন্য সবচেয়ে ভালো মানুষটার নাম হলো পেদ্রো নেতো। মজার ব্যাপার হলো গত মৌসুমে স্ট্রাসবুর্গ যে নিয়মিত ভালো খেলবে সেটা লিগ ওয়ানের ক্লাবগুলো তেমন বুঝে উঠতে পারেনি, তাই লো ব্লক ডিফেন্সে তারা খেলতো না। এখন স্ট্রাসবুর্গকে মোটামুটি ভালোই সমীহ করে ফরাসি লিগের ক্লাবগুলো, তাই বেশ অনেক ম্যাচেই লো ব্লকের বিপক্ষে খেলতে হয় তাদের। আর লো ব্লক ভাঙতে বেশ সমস্যা হয়ে যায় তাদের। প্যানিচেলির বক্স ডমিনেন্স সেক্ষেত্রে অনেক কাজে দেয়, কিন্তু প্যানিচেলি যখন ফর্মে থাকেন না তখন হয়ে যায় সমস্যা, কারণ তখন লো ব্লকের এগেনস্টে স্ট্রাসবুর্গের জব দেওয়ার মতো কোনো কিছু থাকে না। লো ব্লকের এগেনস্টে তখন দলটা সাফার করে, কারণ ক্রস থেকে সেরকম চান্স ক্রিয়েট তারা করতে পারে না, এবং ক্রস কোনো রকমে দিতে পারলেও বক্সে ওই ডমিনেন্সটা দেখা যায় না। অফ দ্য বল সিচুয়েশনে প্রতি আক্রমণ বা ট্রানজিশন ঠেকানোর জন্য চেলসিতে বেশ ভালোই খাবি খেতে হতো এনজো মারেস্কার ট্যাকটিক্সের কারণে। লিয়াম রোজেনিয়ারও স্ট্রাসবুর্গে এই ধরনের সমস্যা ফেস করতেন, স্ট্রাসবুর্গও এই ধরনের ঝামেলাতেই পড়তো। সো আমার কাছে মনে হয় যে লিয়াম রোজেনিয়র চেলসিতে আসার পরেও এই ধরনের সমস্যাতেও তারা পড়বে। তো যাই হোক, মোটামুটি লিয়াম রোজেনিয়রের খেলার স্টাইল দেখে আমার কাছে এই কয়টা পয়েন্টই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চেলসির এই নতুন কোচের কাছে আপনার এক্সপেকটেশনটা কেমন। লেটস হ্যাভ আ ডিসকাশন।